At first, my heartiest and warmest congratulations each and every one of you for joining with me in online education. Dear students, hope you all are well by the grace of Almighty Allah. I am also well. Let's say Alhamdulillah, those who are still safe and sound. That's okay. No more talk. Now come to the point. Actually, the rules by which we can change an active voice into passive voice, by following these rules, we can change a passive voice into active voice. Now, look at the fact. The problem is for most of the students is that in most cases, there is no object of passive voice. But for changing into active, we need a logical subject. In this case, we have to understand who can perform the action of verb, and then we have to select it as subject. অর্থাৎ সমস্যাটা হচ্ছে অধিকাংশ ছাত্রছাত্রীদের জন্য এই অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বায়যোগী অবজেক্ট থাকে না, কিন্তু একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ করার জন্য সাবজেক্ট একান্ত আবশ্যক। এই ক্ষেত্রে আমাদের একটা যুক্তিসঙ্গত সাবজেক্ট নিতে হবে অবশ্যই। তাহলে সাবজেক্ট কে হতে পারে, কিভাবে বুঝবো? এই ক্ষেত্রে আমরা দেখবো ভার্বের কাজটা কে করতে পারে, ওই দিকে খেয়াল রেখে আমাদের সাবজেক্ট নির্ধারণ করতে হবে। তো দেখো, লুক এট দ্য এক্সাম্পল, এ পেন হ্যাজ বিন লস্ট, একটি কলম হারানো গিয়েছে। এখন কলম কে হারাইছে আমরা জানি না, উই ডোন্ট নো ইট, হু হ্যাজ লস্ট হিজ পেন। তাহলে কেডা হারাইছে যেহেতু জানি না, তখন আমরা বলি কি কেউ বা কোনো একজন, কেউ তার একটা কলম হারিয়েছে। তাহলে কেউ বা কোনো একজন, এই ক্ষেত্রে ইনডিফিনিট প্রনাউন নিতে হবে কি সামওয়ান। সামওয়ান দ্বারা অনির্দিষ্টভাবে কোনো একজনকে বোঝানো হয়। তাহলে আমরা সাবজেক্ট নিব এই ক্ষেত্রে কি সামওয়ান। যখন কাজটা কে করলো আমরা জানি না, এই ক্ষেত্রে আমরা নিব কি সামওয়ান। আর এটা প্রেজেন্ট ইন পারফেক্ট টেন্স, কারণ কি হ্যাজ বিন আছে, সেহেতু অক্সিলিয়ারি ভার্ব লাগবে হ্যাজ। সামওয়ান হ্যাজ লস্ট, পরে এ পেন যেটা সাবজেক্ট আছে এটা হয়ে গেল অবজেক্ট। সরি, এখানে ভার্বের পিপি দেওয়া হয় নাই, সরি এখানে ভার্বের পিপি লাগবে, কারণ কি অক্সিলিয়ারি ভার্বের পরে মূল ভার্বের পিপি লাগবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে হ্যাজের পরে মূল ভার্বের পিপি কি আছে, লস্ট। সামওয়ান হ্যাজ লস্ট, তারপরে দিতে হবে যেটা সাবজেক্ট আছে এটা অবজেক্ট। ওকে, নাও নেক্সট সেন্টেন্স, মাই পেন হ্যাজ বিন লস্ট, আমার কলমটি হারিয়ে গেছে। এখন দেখো, আমার কলম যেহেতু হারাইছে আমি দায়ী, তাই না? আমার কলম হারাইছে সেহেতু আমি দায়ী। তাহলে বলবো কি আই হ্যাভ লস্ট মাই পেন, আই সাবজেক্ট দিলাম। তারপরে দেখো আয়ের সাথে কি হবে, হ্যাভ, মূল ভার্বের পিপি লাগবে লস্ট। তারপরে দেখো আছে মাই পেন, এটা হয়ে গেল অবজেক্ট। আই হ্যাভ লস্ট মাই পেন। নেক্সট সেন্টেন্স, মাই পেন হ্যাজ বিন স্টোলেন। এখন দেখো বিষয়টা, আমার কলমটা চুরি হয়ে গিয়েছে। আমার কলমটা কি হয়েছে, চুরি হয়ে গেছে। হারাইছে যখন, তখন আমি দায়ী। এখন যে চুরি হইলো এই জন্য কি আমি দায়ী? কারণ আমার কলম তো আর আমি নিজে চুরি করি নাই, আমার কলম চুরি হয়েছে। এটা কি আমি চুরি করছি? না, অন্য কেউ চুরি করছে। তাহলে কেডা, এই ক্ষেত্রে কেডা চুরি করছে আমরা জানি না, এই ক্ষেত্রে সামওয়ান দিলেও হবে। তবে তার চেয়ে তো বেশি সবসময় চিন্তা করবা যত লজিক্যাল বা যত পারফেক্ট দেওয়া যায় সাবজেক্টটা, এই ক্ষেত্রে সবচাইতে পারফেক্ট হয়, বেশি যুক্তিসঙ্গত হয়। যেহেতু চুরি করছে যে, তাকে আমরা কি বলি, চোর বলবো। যে চুরি করছে সে কি, চোর। তাহলে চোরে চুরি করছে, চোর ইংরেজি কি, থিফ, এ থিফ। চোর ইংরেজিটা কি, থিফ, এ থিফ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অক্সিলিয়ারি ভার্ব লাগবে হ্যাজ, মূল ভার্বের পিপি লাগবে স্টোলেন, হ্যাজ স্টোলেন। তারপরে কি আছে, মাই পেন। তাহলে এভাবে আমাদের বুঝতে হবে। অর্থাৎ দেখো বিষয়টা, যখন কলম হারাইছে, কার কলম হারাইছে, একটা কলম হারাইছে, জানি না কার কলম হারাইছে, সেক্ষেত্রে সামওয়ান দিব। যখন বললাম যে আমার কলমটা হারানো গিয়েছে, এই ক্ষেত্রে লজিক্যাল সাবজেক্ট হয় কি, আমি বললে, আমি আমার কলমটা হারাইছি, আমার কলম যেহেতু হারাইছে আমি হারাইছি। তারপরে দেখো আমার কলমটা চুরি হয়ে গেছে, আমার কলম চুরি হয়েছে, এটা চুরে চুরি করছে, চুরি করার কাজটা কার, চুরের। তাহলে এ thief has stolen my pen। এইভাবে আমরা আরো দেখি কিছু এক্সাম্পল। নাও লুক এট দ্য ফ্যাক্ট, নেক্সট সেন্টেন্স, দ্য thief was caught, মানে কি চোরটা ধরা পড়েছিল। পাস্ট ইনডিফিনিট টেন্স, প্যাসিভ বাক্য। কিভাবে বুঝলাম, ওয়াজ ওয়ার এর পরে মূল ভার্বের পিপি, কারণ বি ভার্বের পরে কি বললাম যে পিপি থাকলে এটা অবশ্যই
প্যাসিভ। আর যদি বি ভার্বের পরে আইএনজি থাকে তাহলে অ্যাক্টিভ। চুরটা ধরা পড়েছিল। এখন দেখো এখানে বাহ্যিক অবজেক্ট নাই, তারপরে কি আমাদের সাবজেক্ট নিতে হবে না? অ্যাক্টিভ ভয়েস করতে হলে প্রথমেই কি লাগে? সাবজেক্ট। এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে কাজটা কে করে। এই যে চুর ধরা পড়লো, চুর ধরার কাজটা কার? পুলিশের। সেহেতু আমরা বলবো দ্য পুলিশ। এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে সরাসরি মূল ভার্বের পাস্ট ফর্ম কট। ক্যাচ এর পাস্ট ফর্ম কি? কট। দ্য পুলিশ কট। তারপরে কি লাগবে? অবজেক্ট। কোনটা অবজেক্ট? যেটা সাবজেক্ট, দ্য থিফ। ওকে, নাও লুক এট দ্য নেক্সট সেন্টেন্স। দ্য প্ল্যান্টস আর ওয়াটার্ড, মানে কি চারা গাছগুলাতে পানি দেওয়া হয়। এখন কে পানি দেয় তা আমরা জানি না, তাহলে সামওয়ান নেই সাবজেক্ট, সামওয়ান। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে বুঝলাম? এম ইজ আর এর পরে ভার্বের পিপি, অর্থাৎ আর এর পরে পিপি, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সামওয়ান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ভার্ব আসবে এবং এটার সাথে কি হবে? এস বা ইএস হবে। ওয়াটার, WATER, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, we need s after the main verb of present indefinite tense. Someone waters the plants. Okay, now look at the next sentence. The trees were uprooted. uproot করা মানে মূল শুদ্ধ উপড়ে ফেলা। গাছগুলোকে মূল শুদ্ধ উপড়ে ফেলা হয়েছিল। তাহলে এই যে মূল শুদ্ধ উপরে ফেলাইছিল, কেডা উপরে ফেলাইছিল? মানুষ না, কারণ মানুষে একটা চারা গাছই তো উপরাইতে পারবে না। একটা চারা গাছ কি পারবা তোমরা উপরাইতে? আর একটা বড় সড়ো গাছগুলো তো আরো ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। মানবেরই দানবীয় শক্তি নাই। তাহলে গাছপালা কে উপরায়? গাছপালা উপরানোর কাজটা করে কি? সাইক্লোন বা টর্নেডো, স্টর্ম, এগুলা স্টর্ম বা সাইক্লোন যদি সাবজেক্ট দিই এটা হবে লজিক্যাল বা যুক্তিসঙ্গত। কারণ জ্বর হইলে বা ঘূর্ণিঝড় হইলে অনেক গাছপালা দেখি আমরা উপরে যাই। তাহলে দ্য স্টর্ম অথবা দ্য সাইক্লোন, দ্য স্টর্ম। পাস্ট ইনডিফিনিট টেন্স, মূল ভার্বের পাস্ট ফর্ম লাগবে। দ্য স্টর্ম uprooted the trees. এখন দেখো ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বেই ইংরেজি বলা হয়। প্যাসিভ বাক্য, যেহেতু এম ইজ আর এর পরে ভার্বের পিপি। এখন এই যে বলার কাজটা কেডা করে? সারা বিশ্বে ইংরেজি বলে কেডা বলে? মানুষে বলে। সুতরাং সাবজেক্ট কি হবে? পিপল। আর যদি এই ক্ষেত্রে আমরা সামওয়ান দেই তাহলে কারেক্ট বা লজিক্যাল হবে না, কেননা সামওয়ান দ্বারা কোনো একজন লোককে বোঝায়। ইংরেজিতে কথা বলে শুধু কোনো একজন লোক না, অনেকে ইংরেজিতে কথা বলে সারা বিশ্বে। এই জন্য পিপল দিলে এটাই বেশি লজিক্যাল বা কারেক্ট হবে। পিপল, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলাম স্পিক, পিপল স্পিক। তারপরে কি? অবজেক্ট লাগবে, যেটা আছে সাবজেক্ট, এটা হবে অবজেক্ট, ইংলিশ। তারপরে কি হবে? যেটা আছে অতিরিক্ত এগুলা হবে, যেমন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা অতিরিক্ত, তাই এটা লিখতে হবে। অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ যা অতিরিক্ত ছিল তার সবটা লিখলাম। তারপর দেখো রুম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রুম এটা কি? ইতালির একটা নগরী বা ইতালির রাজধানী রোম। তাহলে রোম নগরী একদিনে তৈরি হয়নি, রোম একদিনে তৈরি হয়নি। এখন এই যে রুম তৈরি করার কাজটা, বিল্ড মানে কি? নির্মাণ করা বা তৈরি করা। রুম নগরী তৈরি করছে কারা তৈরি করছে? রোমানরা বা রুমবাসীরা, দ্য পিপল অফ রুম, অথবা বলতে পারি দ্য রোমান্স, অথবা কি বলতে পারি? দ্য পিপল অফ রোম। তাহলে আমরা এখানে দিতে পারি কি? দ্য রোমান্স। তারপরে কি হবে দেখো, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি লাগবে আমার? অ্যাক্টিভ করলে ডিড নট লাগবে, ডিড নট। এই বাক্যটা কি নেগেটিভ না?
তাহলে ডিডের পরে নট রাখতে হবে। এখানে ওয়াজ হয়েছিল, কেন হয়েছিল? কারণ এই বাক্যটা প্যাসিভ। এখন আমি করতেছি কি অ্যাক্টিভ। অ্যাক্টিভ ভয়েসের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য ডিড। দ্য রোমান্স ডিড নট, তারপরে ভার্বের কি লাগবে? প্রেজেন্ট ফর্ম। কারণ কি ডো ডিড ডাজের পর আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। উই ইউজ প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব আফটার ডো ডাজ অর ডিড। সেহেতু হবে এটা কি BUILD হবে, টি না। টি হইলে পাস্ট বা পাস্ট পার্টিসিপল হয়, তাহলে ডি হবে। দ্য রোমান্স ডিড নট বিল্ড, তারপরে কি আছে? রুম দিলাম। তারপরে কি আছে? ইন এ ডে, এটা অতিরিক্ত তাই এটা লিখতে হবে ইন এ ডে, DAY, ইন এ ডে। নেক্সট সেন্টেন্স, আই ওয়াজ অবলাইজড টু গো, আমাকে যেতে বাধ্য করা হয়েছিল। অবলাইজ মানে কি? বাধ্য করা। আমাকে বাধ্য করা হয়েছিল যেতে। তাহলে আমাকে যেতে কে বাধ্য করছে? পরিস্থিতি। আমরা বলি না অনেক সময় যে পরিস্থিতি বাধ্য করলো যেতে, পরিস্থিতি বাধ্য করলো। সেহেতু ইংরেজিটা কি দিব? পরিস্থিতির ইংরেজি কি? সারকামস্টেন্সেস। সারকামস্টেন্সেস। সারকামস্টেন্সেস যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে মূল ভার্ব অবলাইজের পাস্ট ফর্ম দিব অবলাইজড। তারপরে কি আছে? সাবজেক্ট যেটা, এটা অবজেক্ট হবে অবলাইজড মি। তারপরে যেটা আছে এটা অতিরিক্ত, এটা হবে টু গো। দ্যাটস ওকে, আই হোপ দ্যাটস ক্লিয়ার নাও। এভাবেই আমরা যে কোনো প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসেও ফিরিয়ে নিতে পারবো। তো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য সাবজেক্ট নির্ধারণ করা। আশা করি তোমরা এখন যে কোনো প্যাসিভ ভয়েসেরই সাবজেক্ট কী হবে সে বিষয়টা বুঝতে পারবা। অনেকের ক্ষেত্রে বা অনেকের কাছে যদিও বিষয়টা অনেক কঠিন, আমার ক্লাসটি দেখলে এবং ক্লাসটি যদি মনোযোগের সাথে তোমরা বুঝো তাহলে বিষয়টা অত্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের কাছে অত্যন্ত সহজ হবে সাবজেক্ট নির্ধারণের প্রক্রিয়াটা। কারণ আমরা অনেক ক্ষেত্রেই এই রং আইডিয়া নিয়েই বসে আছি যে আমরা জানি প্যাসিভ ভয়েস হলে বাইয়ের পরে অবজেক্ট থাকতেই হবে, কিন্তু বাই যুগে অবজেক্ট থাকতে হবে এমন কোনো বাইন্ডিংস নাই প্যাসিভ করার ক্ষেত্রে। বরং বায়ের পরে থেকে অবজেক্ট না থাকলে এটা স্ট্যান্ডার্ড বাক্য হয়, স্ট্যান্ডার্ড প্যাসিভ হয়। যেমন ধরো যে দেখো ইংলিশ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা একটা প্যাসিভ বাক্য, কিন্তু বাই নাই। তো বাই থাকতে হবে এমন কোনো কথা আছে? যদি বাই দেওয়া হয় তাহলে বাক্যটা কি হয়ে যায়? ব্যাড ইংলিশ হয়ে যায়, স্ট্যান্ডার্ড হয় না এটা। এই জন্য বাই বাদ দিতে হয়। তো বাই ছাড়াও আমরা বুঝতে পারবো বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ। বোঝার কয়টা প্রসেস? দুইটা, একটা হচ্ছে স্ট্রাকচার দেখে আর একটা হচ্ছে কি অর্থ দেখে। মাই ডিয়ার স্টুডেন্টস, no more today, more when we meet again in our next class.